আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্কন শ্রেষ্ঠা। প্রথমে সংবাদ শিরোনাম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল চালু করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ। জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ শুরু 29 মার্চ। রমজানের মধ্যেই 20,000 পরিবারকে ফ্যামিলি কার্ড দিতে কাজ করছে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। চট্টগ্রাম নগরীতে পহেলা মার্চ থেকে ডোর টু ডোর ময়লা সংগ্রহ বিনামূল্যে করা হবে বললেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নতুন করে 10 থেকে 15% বৈশ্বিক শুল্ক বাড়ানোর ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তিনি এই নির্দেশ দেন। বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যেন দ্রুত সময়ের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করা যায়, সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে মন্ত্রিসভা বিভাগে পৌঁছালে মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার তাকে স্বাগত জানান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি আগামী 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করবেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টি চূড়ান্ত হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অফ দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে, সুপ্রস্তাব হবে প্রথা মাফিক এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। আর অন্যান্য যে সমস্ত বিষয় থাকবে সেগুলো পার্লামেন্টের রেগুলার যেগুলো জব সেগুলো হবে। জুলাই গণঅভ্যুত্থানকালীন কারফিউ জারি এবং ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উস্কানি ও সহায়তা সহ 5 অভিযোগে সাবেক মন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা পরবর্তী সাক্ষ্য গ্রহণ 3 মার্চ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ আজ প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। এই মামলায় প্রথম দিন সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী ইমরান হোসেন ও মিরপুরের শহীদ সিফাতের বাবা আবুল কালাম হাওলাদার। এর আগে গত 17ই ফেব্রুয়ারি চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্য উপস্থাপন শেষে সাক্ষ্যের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2।
মামলাটির সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে ২৯ মার্চ। পরে একই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ার ৬ জনকে হত্যাসহ ৮ অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণ করা হয়। প্রথম সাফায় সাক্ষী দেন জাসদ নেতা শরীফুল কবির স্বপন। এছাড়া একই ট্রাইব্যুনালে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৩ অভিযোগে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। সকালে এসব মামলায় গ্রেফতার ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে ভাষা মেলা। বিশ্বের বিভিন্ন ভাষার নিদর্শন উপস্থাপিত হচ্ছে এই মেলায়। মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে আগামীকালও। শাহেদ জাহিদির প্রতিবেদন। বৈচিত্র্য ও স্বাতন্ত্র্য রক্ষা প্রয়োজনের দিকটির উপর আলোকপাত করেই আয়োজন করা হয়েছে এই ভাষা মেলা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। বিশ্বের নানা প্রান্তের ভাষা নিদর্শন তুলে ধরার এই উদ্যোগ আশাবাদ জাগিয়েছে ভাষাপ্রেমীদের মাঝে। এই আয়োজনে বাংলাসহ এই জনপদের বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষার বর্ণমালাও প্রদর্শিত হচ্ছে। আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের হারিয়ে যাওয়া ঐতিহ্য সংস্কৃতি সংরক্ষণের জন্য আমরা এখানে উপস্থাপন করলাম। হয়তো এগুলো তুলে ধরা দরকার, সংস্কৃতি রাখার জন্য, নিজের ঐতিহ্য ধরে রাখার জন্য এগুলো প্রত্যেকের সরকারের উদ্যোগ নেওয়াটা এটা উত্তম। মেলায় ভাষা বৈচিত্র্য সম্পর্কে যেমন ধারণা মিলছে, তেমনি বিভিন্ন ভাষার চর্চা সম্পর্কেও জানতে পারছেন দর্শনার্থীরা। ভাষা রিলেটেড কিছু বইয়ের জন্য এটা তৈরি করা হয়েছে। এখানে অনেক কিছু আছে, প্রাচীনকালের অনেক কিছু আছে, আধুনিক আছে। বলছেন তারা, মাতৃভাষার মর্যাদা এবং অধিকার রক্ষায় সংলাপ ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করা দরকার। বাংলাদেশের বা বাঙালি হয়েও যখন আমরা ইংরেজি শিখি, তখন অন্য ভাষারও তো আমার জানার দরকার আছে। অন্য ভাষা না জানলে বা ক্ষুদ্র নিগোষ্ঠীদের ভাষাগুলো যদি আমাদের পাঠ্যপুস্তকে না আসে, তাহলে সেটা সম্বন্ধে তো তাদের কৃষ্টি কালচার সম্বন্ধে তো আমরা জানতে পারবো না। অবশ্যই সেটা পাঠ্যপুস্তকে আনার দরকার আছে। আর অতি অবশ্যই নতুন প্রজন্মের কাছে ৫২ ভাষা আন্দোলনের চেতনা তুলে ধরার লক্ষ্য বাস্তবায়নের দিকটিকে অধিক গুরুত্ব দিতেই হবে ভাষ্য সচেতন মানুষের। আমাদের ভাষাকে, বাংলা ভাষাকে যদি আরও দ্রুত উন্নত করতে পারি এবং সেই ভাষার সাথে যদি আমরা আরও ভালো কিছু করতে পারি, তাহলে আমরা মনে করি বহির্বিশ্বে আমাদের যে মাতৃভাষা বাংলাকে আরও মনে করেন সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত এই মেলা মাতৃভাষা সংরক্ষণে এবং গবেষণায় আরও গতি যোগ করুক, এমনটাই চাওয়া ভাষাপ্রেমীদের। প্রতিটি জাতিগোষ্ঠীর কাছেই নিজস্ব ভাষা হচ্ছে অমূল্য সম্পদ, আর স্বকীয়তা হচ্ছে এর সৌন্দর্য। তাই তো বাংলাদেশের ভাষা বৈচিত্র্য সুসংরক্ষণের জোর তাগিদ উঠেছে এই আয়োজন জুড়ে। শাহেদ জাহিদি, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ঢাকা। নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের অংশ হিসেবে বরিশালের গৌর নদীতে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি জানান, এই রমজানের মধ্যেই ২০,০০০ পরিবারকে ফ্যামিলি কার্ড দিতে সরকার কাজ করছে। ইকবাল ফরহাদের রিপোর্ট। গৌর নদীতে সকালে কাপলাতলি খাল পুনঃখননের কাজ শুরু হয়। ৩.৫ কিলোমিটার দীর্ঘ এ খাল আবার খনন করার ফলে ১,০০০ একর জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে। ইতিবাচক প্রভাব পড়বে প্রাণ প্রকৃতিতে। কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় এটি বাস্তবায়িত হচ্ছে। রোববার এর উদ্বোধন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, পানির অভাবে কৃষিকাজ যেন বাধাগ্রস্ত না হয়। তারেক রহমানের সরকার ২০,০০০ কিলোমিটারের খাল খনন প্রকল্প আমরা হাতে নিয়েছি। আমরা আমাদের মেয়াদে এই কাজ শেষ করতে চাই এবং এই প্রকল্প আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য আমাদের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই মন্ত্রিপরিষদের বৈঠকে আমরা এটা নিয়ে কথা বলেছি। এই মুহূর্তে যে কর্মসূচিগুলি চলমান আছে সেচ প্রকল্পের, আমি আজকে তার একটা উদ্বোধন করলাম, যা পরবর্তীতে ২০,০০০ কিলোমিটারের খাল খননের এই প্রকল্পের মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে পড়বে। গৌর নদীর বাসিন্দারা বলছেন, এটি তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে। আমাদের লাভ হবে, আমাদের এই এলাকায় ব্লক হইতেছে, তারপর মনে করেন পানির অভাবে অনেক কৃষি হইতেছে না, যেমন মুসুর ডাল, তারপর পাট,
তারপর ওই গম এই সমস্ত হইতেছে না এদিকে পানির জন্য। এখানে আমাদের খাল শুকাইয়া থাকে, এখানে আমরা এটা কাটলে আমাদের দুই পাশে জনগণের উপকার হবে, আমাদের ব্লক হবে, ধান পান হবে, বিভিন্ন সিস্টেমে। একই সঙ্গে খালের দুপারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বলেন, বৃক্ষরোপণের এই উদ্যোগ আরও বড় পরিসরে ছড়িয়ে দেবে সরকার। এদিন গৌরনদী বাসস্ট্যান্ড মিলনায়তনে উপজেলা বিএনপি আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সেখানে তিনি দেশ গড়তে নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেন। এর আগে মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর নিজ বাসায় ফিরলে তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন এলাকাবাসী। ভাটির এই বাংলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন খাল খনন নামের যুগান্তকারী কর্মসূচি। বহু বছর পর তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে এই কর্মসূচি আবার শুরু হলো। নতুন সেই অভিযাত্রায় এগিয়ে থাকলো দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। বরিশালের গৌরনদী থেকে ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ। শিক্ষকদের মূল্যায়ন এবং শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল সহ সকল ন্যায্য দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আজ সচিবালয়ে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নেতৃবৃন্দের সাথে বৈঠক জোট নেতাদের তিনি এই আশ্বাস দেন। এ সময় শিক্ষকদের আর কোনো দাবি নিয়ে কখনো মন্ত্রণালয়ে যেতে হবে না বলেও প্রতিশ্রুতি দেন শিক্ষামন্ত্রী। শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজাজ বলেন, শিক্ষার সকল কারিকুলামকে এক ছাতার নিচে নিয়ে আসা হবে। সভায় শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান এবং সংসদ সদস্য সেলিম ভুইয়া ও মহাসচিব জাকির হোসেন বক্তব্য রাখেন। বেতন স্কেলের কথা বলেছেন, এগুলি আমাদের কনসিডারেশন সবকিছু আছে। আপনাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে, যেহেতু এটা নতুন বাজেট না। তারপরে এই আপনার এগুলি ফাংশনাল করতে সময়ও লাগবে, তবুও আমরা আপনার প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব। দেখি আপনাদের জন্য খানিকটা কিছু করা যায় কিনা, সেই বিষয়ে আমরা আলোচনা করব। অবসর ভাতা নিয়ে বসবো এবং কল্যাণ ট্রাস্ট নিয়ে বসবো, এটা আমাদের এজেন্ডায় আছে। আমরা আজকে থেকে এই সকালেও আমরা কয়েকটা কাজ করেছি, আপনাদের মিটিং শেষে আমরা বসবো। এই দাবিগুলো আমরা জানি, আপনারা আবার আমাদেরকে বললেন, আমরা এগুলি নিয়ে বসা শুরু করেছি, আমরা এগুলি নিয়ে কাজ করব। আপনারা নিশ্চিত থাকেন। আমরা আগেও বলেছি আপনাদেরকে যে শিক্ষকদের দাবি দাবা নিয়ে আর রাজপথে আসতে হবে না। এই শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা পলিসিগত চেঞ্জ এমন ভাবেই আনতে চাই যে আগামী 5 বছর পর, 7 বছর পর বা 8 বছর পর আবার এইভাবে করে আপনাদের এখানে না আসতে হয়। তখন আমরা দায়িত্ব থেকে যেই দায়িত্ব থাকুক আপনাদের জন্য না আসতে হয়। সো এমন সলিউশনসে আমরা আসতে চাই যে সলিউশনস গুলো লং টার্ম এফেক্টিভ হতে পারে। চট্টগ্রাম নগরীর অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সুবিধা সম্প্রসারণ কর্মসূচির আওতায় হালিশহর এলাকায় খেলার মাঠ, সড়ক ও সেতু নির্মাণ সহ 3টি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে রামপুর এবং উত্তর হালিশহর ওয়ার্ডে বাস্তবায়িত প্রকল্পগুলো উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, শিশু কিশোরদের সুস্থ বিকাশ এবং তরুণদের ক্রীড়া চর্চার সুযোগ নিশ্চিত করতে আধুনিক মানের খেলার মাঠ অত্যন্ত প্রয়োজন। আগামী 1 মার্চ থেকে ডোর টু ডোর ময়লা সংগ্রহ বিনামূল্যে করা হবে বলে জানান মেয়র। আমরা মনে করি যে এই ধরনের মাঠগুলো আমরা করার যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে এলাকাবাসী সুস্থ দেহে সুন্দরমন, তারা যাতে সুন্দর করে, মা বোনেরা এখানে অনেক সময় অনেক কারণে হাঁটতে পারে না, তারা এখন হাঁটতে পারার একটা সুযোগ আছে এবং বাচ্চাদের খেলার একটা সুযোগ তৈরি হয়ে গেছে। কারণ অনেক সময় বাচ্চারা অনেক দূর দূরান্তে গিয়ে শিশু পার্কে যায়, এখানে তারা এসে কিছুটা হলো এনজয় করতে পারবে। আমাদের এই যে ঐক্যবদ্ধতার কারণে, সমন্বয়ের কারণে জলাবদ্ধতার সমস্যাটা আমরা 50 to 60% আমরা কমাতে পেরেছি। বাচ্চাদেরকে আমরা সিটি কর্পোরেশনের যে স্কুলগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা কীভাবে ময়লা ক্লিন করতে হয় সেটা আমরা শেখাচ্ছি। পাশাপাশি এই স্কুল হেলথ কার্ডের মাধ্যমে তারা তাদের পরিবার পুরাটাই কিন্তু বিভিন্ন ইনভেস্টিগেশন সেন্টারে 50% ডিসকাউন্টে তারা কিন্তু তাদের ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিস পাচ্ছে। আগামী মার্চ মাস থেকে 1 তারিখ থেকে কোনো বাসা বাড়ি থেকে আর 70-80 টাকা করে নেওয়া হবে না, এটা বিনামূল্য করে দেওয়া হবে। এটা ফার্স্ট আমি আপনাদের মাধ্যমে ডিক্লেয়ার করছি, এটা ইনশাল্লাহ মার্চের 1 তারিখ থেকে এটা ইমপ্লিমেন্ট হবে। খেলার মাঠ উদ্বোধনকালে সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। রমজান মাসে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবারের গুরুত্ব সবচেয়ে বেশি, যাতে একজন রোজাদারের শরীরে সারাদিনের পুষ্টির চাহিদা পূরণ হয়।
রমজানে স্বাস্থ্য ও পুষ্টিকর খাবার নিয়ে সুরেশ কুমার দাসের প্রতিবেদন। চট্টগ্রাম নগরের সর্বত্র ইফতার ও সেহরি খাদ্যপণ্যের বাজার রমরমা। ফুটপাত থেকে সুপার স্টোর, ঝলমলে রেস্টুরেন্ট ও ফাস্ট ফুডের দোকান পর্যন্ত। ফলফলাদি, হালিম, কিমা কাবাব, ছোলা, পেঁয়াজু, বেগুন ইত্যাদি। খাদ্যের বৈচিত্র্যতা ব্যাপক হলেও পুষ্টিকর ও বিশুদ্ধ খাবার পাওয়াটা আসল। তবে রমজান মাসে রোজাদারদের পুষ্টি ও ক্যালোরি নিশ্চিত করতে সেহরি ও ইফতারিতে প্রয়োজন স্বাস্থ্যসম্মত খাবার, যাতে সারাদিনের কাজকর্মের মধ্যে রোজাদারের কর্মক্লান্তি লাঘব করে। এই জন্য ইফতার ও সেহরিতে আলাদা আলাদা খাদ্য নির্বাচনের তাগিদ দিয়েছেন পুষ্টিবিদগণ। রমজানের সারাদিনের ক্যালোরির চাহিদা ও পানির চাহিদা পূরণ করতে হবে আমাদেরকে ইফতার থেকে সেহরির মধ্যে। সেক্ষেত্রে আমরা খেজুর ও পানি দিয়ে ইফতার করতে পারি এবং এরপরে আমরা দই চিড়া খেতে পারি, অথবা চিকেন ভেজিটেবল স্যুপ, অথবা পুডিং, অথবা দুধ দিয়ে তৈরি রান্না, সুজি, সাবুদানা। এছাড়া আমরা ফ্রুট কাস্টার্ড, ফ্রুট পুডিং এগুলো খেতে পারি। সেহরিতেও ঠিক তেমনি আমরা প্রোটিনের চাহিদা পূরণের জন্য অবশ্যই মাছ, মাংস অথবা ডিম রাখবো। সাথে আমরা ডাল রাখতে পারি, সবজি থাকবে। সাধারণের পাশাপাশি রোজাদার, রোগী ও শারীরিক অসুস্থতার জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা আরও বেশি প্রয়োজন। অন্যথা হলে রোগীদের সংযম সাধনায় ব্যত্যয় ঘটতে পারে। এক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের খাদ্য নির্বাচনে সতর্কতা অবলম্বনের পরামর্শ চিকিৎসকদের। রমজান মাসের আগে থেকেই ডায়াবেটিস রোগী যেই ক্যালোরিতে খাবার খাচ্ছেন সে ক্যালোরির কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র ডিস্ট্রিবিউশন, মানে আপনি খাবার আগে সকালে খাইতেন, দুপুরে খাইতেন, রাত্রে খাইতেন, সেই 3 বেলার খাবারের জাস্ট ডিস্ট্রিবিউশনটা আমরা ইফতার, রাত এবং সেহরিতে আমরা বিস্তীর্ণ করে দিয়ে থাকি। সহজ পাচ্য যে খাবারগুলো যেগুলো মানে ইজিলি ডাইজেস্টেবল যে খাবার, যেমন চিড়া, ভাত, তারপরে রুটি, আমড়া, কামরাঙ্গা, জাম্বুরা, পেয়ারা, আমলকি, জলপাই, লেবু, শশা, কাঁচা পেঁপে, টমেটো, জাম, জামরুল, ভাঙ্গি, নাশপাতি, বরই। চট্টগ্রামের বাজারে সব ধরনের খাদ্যপণ্যই আছে। এসব খাদ্য প্রাকৃতিকভাবেও পুষ্টিকর হলেও প্রয়োজন এসব খাদ্যের মান যাচাই করা। দরদামের বিশাল পার্থক্যের কারণেও সকল শ্রেণী পেশার ভোক্তার ক্রয় ক্ষমতার বাইরে অনেক খাদ্যপণ্য। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈশ্বিক পণ্যের ওপর 10 থেকে 15% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। দেশটির সুপ্রিম কোর্ট তার বৈশ্বিক শুল্ক নীতিকে অবৈধ ঘোষণার পর তিনি ওই রায়ের সমালোচনা অব্যাহত রেখেছেন। আরও জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। বিশ্বের প্রায় সব দেশের উপর নতুন 10% শুল্ক আরোপের ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা 5% বাড়িয়ে 15% করেছেন। শুক্রবার আদালতে কর্তৃক বাতিল হওয়া শুল্কের জায়গায় যুক্তরাষ্ট্রে আসা সব পণ্যের উপর 10% শুল্ক আরোপের কথা বলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শনিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেছেন, আগে কখনো ব্যবহার হয়নি এমন একটি আইনের অধীনে তিনি এই শুল্ক বাড়িয়ে 15% করবেন। এই আইনে বলা আছে, নতুন কর প্রায় 5 মাস পর্যন্ত চালু রাখা যাবে। এরপর এটি চালিয়ে যেতে হলে কংগ্রেসের অনুমতি নিতে হবে। তবে ট্রাম্প আদালতে এই নিয়ম অস্বীকার করেন। 24 ফেব্রুয়ারি থেকেই তার 10% শুল্ক কার্যকর হওয়ার কথা। এখন সেটি যদি 15% উন্নীত হয়, তাহলে সেটি কখন থেকে কার্যকর হবে তা এখনো স্পষ্ট নয়। এদিকে মার্কিন আইন প্রণেতাদের আইনগত গবেষণা ও বিশ্লেষণে সহায়তা করে কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস। সংস্থাটি বলছে, 1974 সালে বাণিজ্য আইনে 122 ধারা প্রেসিডেন্টকে এমন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় যাতে প্রয়োজনে অস্থায়ী আমদানি সারচার্জ অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে আইনটি এ ধরনের শুল্কের ওপর সীমা নির্ধারণ করে দিয়েছে। প্রেসিডেন্ট কেবল 150 দিনের বেশি নয় এমন সময়ের জন্য এই শুল্ক আরোপ করতে পারেন। এছাড়া 15% বেশি শুল্ক আরোপ করা যাবে। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ।
ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক সাক্ষাৎকারে দাবি করে বলেছেন, বাইবেলের বর্ণনা অনুযায়ী পুরো মধ্যপ্রাচ্যের বিশাল অংশের ওপর ইসরায়েলের অধিকার রয়েছে। তার এই অদ্ভুত মন্তব্যকে কেন্দ্র করে আরব ও মুসলিম বিশ্বের দেশগুলোতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। রক্ষণশীল উপস্থাপক টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে হাকাবি এই মন্তব্য করেন। কার্লসন উল্লেখ করেছিলেন যে বাইবেল অনুযায়ী আব্রাহামের বংশধরদের যে ভূমির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাতে বর্তমানের প্রায় পুরো মধ্যপ্রাচ্য অন্তর্ভুক্ত। এর জবাবে হাকাবি বলেন, ইসরায়েল যদি এর পুরোটা নিয়ে নেয় তবে সেটি ভালোই হবে। তবে তিনি পরে যোগ করেন, ইসরায়েল তার সীমানা বাড়াতে চাইছেন না, বরং তারা বর্তমান ভূমিতে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। হাকাবির এই বক্তব্যের পরপরই সৌদি আরব, মিশর, জর্ডান, কুয়েত, ওমান এবং ওআইসি ও আরব লীগের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্যকে চরমপন্থী বক্তব্য এবং অগ্রহণযোগ্য বলে অভিহিত করে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কাছে তাদের অবস্থানের স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে। অন্যদিকে মিশর এই বক্তব্যকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়ে জানিয়েছেন, ফিলিস্তিনি ভূখণ্ড বা অন্য কোনো আরব ভূমির ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। আরব লীগ সতর্ক করে বলেছে, এই ধরনের ভিত্তিহীন মন্তব্য কেবল মানুষের ধর্মীয় ও জাতীয় আবেগকে উস্কে দেবে। আবারও দেশের খবর। চট্টগ্রাম মহানগরী জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর চকবাজারে জামায়াতে ইসলামের দলীয় কার্যালয়ে মহানগরী জামায়াতের আমির মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, এবি পার্টি, এনসিপি সহ 11 দলের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 11 দলীয় জোট বিরোধী দল হিসেবে নির্বাচিত হয়েছে। ভবিষ্যতে জোটকে আরও শক্তিশালী করে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন নেতৃবৃন্দ। শেয়ার বাজারের খবর। সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব বিরাজ করছে। আজ শেয়ার লেনদেন বেশি হলেও মূল্যসূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,302.36, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.30 কম। এছাড়া সিসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 13,902.50, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.02 কম। আজ 150টি কোম্পানির 1,44,01,299টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 13,64,42,000 টাকারও বেশি। এর মধ্যে 44টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 93টির কমেছে এবং 13টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। ইউএস ডলার 122.30 টাকা, সিঙ্গাপুর ডলার 96.58 টাকা, অস্ট্রেলিয়ান ডলার 86.63 টাকা, কানাডিয়ান ডলার 89.48 টাকা, হংকং ডলার 15.47 টাকা, ইউরো 144.10 টাকা, ব্রিটিশ পাউন্ড 164.92 টাকা, সৌদি রিয়াল 32.23 টাকা, কাতার রিয়াল 33.17 টাকা, ইউএই দিরহাম 32.91 টাকা, কুয়েতি দিনার 395.81 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত 30.95 টাকা, থাই বাথ 3.89 টাকা, ভারতীয় রুপি 1.34 টাকা, চীনা ইউয়ান 17.73 টাকা। এবারে আবহাওয়ার খবর।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 5.1 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 19 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 53 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 4টা 17 মিনিটে, জোয়ার সকাল 10টা 51 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 4টা 43 মিনিটে এবং জোয়ার শুরু হবে রাত 11টা 24 মিনিটে। এবারে সেহরি ও ইফতারের সময়সূচি। চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আজ সেহরির শেষ সময় ভোর 5টা 2 মিনিট এবং আগামীকাল ইফতার সন্ধ্যা 5টা 55 মিনিটে।